বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। তহা সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদা, যার সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠ সম্পর্ক। এই রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকে পীরজাদা তহা সিদ্দিকী, যিনি ফুরফুরা শরীফের তহা সিদ্দিকী পীরজাদা, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যে সম্পর্ক আমরা দেখেছিলাম, সেই সম্পর্কের চির কি কোথাও ধরল। বিশেষ করে যখন কাসেম সিদ্দিকী, আরেক পীরজাদা এই ফুরফুরা শরীফের, তাকে তৃণমূলে যোগদান করানো হলো এবং তৃণমূলে যোগ দিয়ে তিনি তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ পেলেন। এবং সেই পদ পাওয়ার পরই রাজনৈতিক মহল মনে করছিল হয়তো আইএসএফ এর যিনি বিধায়ক রয়েছে নওশাদ সিদ্দিকী, সেই নওশাদ সিদ্দিকীকেই লড়িয়ে দিতে বা ভাঙড়ে তার বিরুদ্ধে প্রার্থী করার জন্যই কাসেম সিদ্দিকীকে এত তাড়াতাড়ি তৃণমূলে যোগদান করিয়ে সাধারণ সম্পাদকের পদ দেওয়া হলো। আর ঠিক এই জায়গা থেকেই ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর দুটো ভাই কাসেম সিদ্দিকীকে কেন দলে তড়িঘড়ি নেওয়া হলো, এই কাসেম সিদ্দিকী যিনি তৃণমূলের সব থেকে বেশি সমালোচনা করতেন, সেই কাসেম সিদ্দিকীকে কেন দলে নেওয়া হলো, তাই নিয়ে প্রশ্ন তুললেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। তিনি বলছেন যে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তহা সিদ্দিকী, যে কাসেমকে তৃণমূল দলে নেওয়ার এবং উচ্চ পদ দেওয়ায় সংখ্যালঘুদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুরা ভয়ঙ্কর খেলা খেলবে। এখানেই না থেমে তহা সিদ্দিকী আরো দাবি করেছেন, কাসেমকে তৃণমূলে দলে নেওয়ায় লাভ হলো নওশাদের। ভাঙড়ে তো জিতবেই, অর্থাৎ ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জিতবেই, এটা বলছেন তহা সিদ্দিকী। সঙ্গে আরো 2-3টে আসন পেতে পারে ওর দল আইএসএফ। অর্থাৎ তাহলে কি কাসেম সিদ্দিকীকে দলে নেওয়ায় ফুরফুরা শরীফের যে সমর্থন, সেই সমর্থন কি তৃণমূলের প্রতি কোথাও টলে যাচ্ছে? সেই সমর্থন কি আইএসএফ এর দিকে চলে যাবে? কারণ তহা সিদ্দিকী বলছেন যে এতে আইএসএফ অর্থাৎ নওশাদ সিদ্দিকীর দলের লাভ হলো, অর্থাৎ সংখ্যালঘুরা খেলা দেখিয়ে দেবে 2026 সালের বিধানসভা নির্বাচনে বলেন। এবং তিনি তহা সিদ্দিকী আরো দাবি করেছেন যে আমি কখনো সরাসরি রাজনৈতিক সঙ্গে যুক্ত হইনি, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজ করেছেন, তাই তাকে সমর্থন করেছি। এবং সম্প্রতি এই কাসেম সিদ্দিকীকে তৃণমূলে যোগদান করানোর পরেই তৃণমূলের নেতা শওকত মোল্লা, বিধায়ক, তিনি পচা আলুর সঙ্গে তুলনা করেছেন এই কাসেম সিদ্দিকীকে। আর এই যে পচা আলু বলেছেন কে না, শওকত মোল্লা। এবং শওকত মোল্লার এই পচা আলু যে মন্তব্য, তাকে তিনি তার পাশে দাঁড়িয়েছেন, অর্থাৎ তহা সিদ্দিকী পাশে দাঁড়াচ্ছেন কার না, তৃণমূলের যিনি বিধায়ক শওকত মোল্লা। তিনি বলছেন, তহা সিদ্দিকী বলছেন যে শওকত মোল্লা অনেক দুঃখ কষ্টে এই ধরনের কথা বলেছেন, কারণ তৃণমূল কর্মীরা ভাবছেন যারাই দলের নেতৃত্বকে গালাগাল দেবে তারাই পদ পাবে, আমে দুধে মিশে যাবে আটি করা। এখন প্রশ্ন যে তৃণমূল ঘনিষ্ঠ তহা সিদ্দিকী কাসেম সিদ্দিকীকে তৃণমূলে যোগদান করানোয় তিনি কি ক্ষুব্ধ? তিনি যে কথা বললেন যে ভয়ঙ্কর খেলা খেলবে সংখ্যালঘুরা আগামী 2026 নির্বাচনে, আইএসএফ ভালো ফল করবে, আরো 2-3টে আসন পাবে, ভাঙড়ে জিতবে নওশাদ সিদ্দিকী, এই কথা বলছেন। কি খেলা খেলবে 2026 এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন? আজকে আমরা এই নিয়ে আলোচনা করব শিক্ষাবিদ ও পদ্মশ্রী মাসুম আক্তারের সঙ্গে। মাসুমদা, আপনাকে স্বাগত। আমি যেটা বুঝছি, নেপোয় মারে দুই বলে একটা কথা আছে। বেচারির তো মানে মোটামুটি ছিল মৌসুমী পাঠ, সবটাই তার আর কি, তৃণমূল
ফুটবল শরীফটা তার আর কি, সে নিয়ে খেলতো টেলতো, খেলা করতো। সে তৃণমূল পার্টিটা করে না। সে মাঝে মাঝে এই ববি হাকিমকে নিয়ে যাবে, আবার এই স্নেহাশিস গাঙ্গুলি তার কথা না চললে স্নেহাশিসকে বাদ দাও বলবে। আর দিদি 1% কাজ করেছে, বামেরা তাও করেনি। দিদির থেকে মুখ ফিরিয়ে নিলাম, আবার হসপিটাল করা পুরো টাকাটা তার হাত দিয়ে পরিচালিত হবে। কাসেম সিদ্দিকি বলবে পুরো টাকা ছেড়ে দিচ্ছে তহা সিদ্দিকি। তো তহা সিদ্দিকি বলেছে শুধু ফুরফুরাটা ঠিকঠাক করে দিলে এই সরকার চলবে। ওটা ফুরফুরাটা ঠিক হয়ে গেলে পশ্চিমবঙ্গের মুসলমানরা পাবে। ফুরফুরাটা গ্রাম, সেটা ঠিক হলো কি ভালো হলো কি মন্দ হলো একটা বিষয় হতে পারে। তো ফুরফুরার কল্যাণের সাথে মুসলমানদের কল্যাণে কিছু আমি বুঝলাম না। তো তিনি সমস্তটাই দেখতেন বিগত 10 বছর 12 বছর ধরে দেখেন। তো তাতে ভাগ বসাবে? বাবা, শকুনির মাংস ভাগ। আমি করে কমবে খাই, আমি জল পড়া পানি পড়া তেল পড়া যা চাই তার জন্যই টাকা পাই। তারপরে আমি মিলাদ টিলাদ করি তার জন্য টাকা পাই। আবার আমি ওই সাপে কামড়ালে বিশত সাপে আমি থুতু দিয়ে ভালো করে দিই। কাউকে ডাক্তার বাড়ি যেতে হবে না, শুধু থুতু চাই। থুতু, তহার থুতু। এই থুতু নিয়ে মনে হচ্ছে আমেরিকাতে গবেষণা করে পাঠাতে হবে যে এটার মধ্যে কি বংশধি তৈরি হয়ে গেছে, যে এটা ওই ক্ষতস্থানে বিষধর সাপের ক্ষতস্থানে দিলে এখানে কামড়াবে, সেখানে দিলে ভালো হবে, বুঝতে পেরে। যদি সত্য না হয় তাহলে ওকে অ্যারেস্ট করা উচিত। এখন ঘটনা হচ্ছে এটা করে কমবে খাচ্ছে কেন, মাননীয় আছে যে বই মারে দইটা ছিল, কিন্তু এর অন্যজন দই মেরে চলে যাচ্ছে। যে কাছে কদিন আগে বললো সব ডাঁটছে আছে, ডাঁটছে। শুধু পশ্চিমবঙ্গে মুসলমানরা খারাপ আছে, আর উত্তরপ্রদেশের যোগী সাম্রাজ্যে মুসলমানরা ডাঁটছে আছে, এবার বিরাট অসুবিধা আছে। শুনলাম নাকি মসজিদ ভাঙছে, কিসব দেখছি ভিডিও দেখছিলাম, এটা ফেক কিনা জানি না, ডাঁটছে আছে। আর এই গুজরাটের ডাঁটছে আছে, মানে বিরাট আনন্দের সাথে একদম মহাপুরুষের উত্তর করে যেখানে বিজেপি থাকে, ডাঁটছে আছে। তারপরে হচ্ছে আমি অমিত বাণীটাকে বলে দিচ্ছি, তারপরে আলোচনা যাচ্ছে। তারপরে হচ্ছে আসামে ডাঁটছে আছে, মানে বিরাট আনন্দের সাথে। আসামে মাদ্রাসাটা তুলে দিয়ে সব মাদ্রাসাকে মানে স্কুল করে দিচ্ছে, মাদ্রাসার নামটাই নেই আসামে। আমি খারাপ বলছি না, কিন্তু এটার ব্যাখ্যা অন্য আছে, কিন্তু ডাঁটছে আছে। অর্থাৎ মাদ্রাসা উঠে গেলে রাজ্য থেকে সমস্ত মাদ্রাসা তুলে দেওয়া, তাহলে মুসলমানরা পশ্চিমবঙ্গে ডাঁটছে না, খুব ডাঁট। আর একটা বলেছি ত্রিপুরা, উচ্চারণটা প্রমাণ দিয়ে দিয়েছি যে আমি তৈরি আসছি হবে, এই উচ্চারণ আমার কখনো ঠিক হবে না। ত্রিপুরাতে মুসলমানরা খুব ডাঁটছে আছে। আর বিজেপির পা থেকে মাথা পর্যন্ত, সরি, তৃণমূলের পা থেকে মাথা পর্যন্ত চোর, শুধু চোর 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 চোর, আর কিছু নেই। আর যে তৃণমূল করবে, মৃত্যুর পরে না আমাদের একটা নামাজ আছে, তার নাম হচ্ছে জানাজার নামাজ, শেষ নামাজ। ওই ব্যক্তিকে সামনে রেখে যে মারা গেছে, সব মুসলমান লোকেরা নামাজ পড়ে, এটা বলে জানাজার নামাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। সেই নামাজটা যদি তৃণমূল পার্টি করে কোনো মুসলমান, তারপর সে যে মরে যায়, তাহলে সেই নামাজটা পড়া হারাম, সেই নামাজ পড়া যাবে না। তার জন্য জানাজা নামাজ পড়া যাবে, এইটা বলেছিল কাছে। মুসলমানরা কত চিপ হয় ভাবো। মুসলমান সমাজের নেতা মাতাগুলোর জন্যই তো এই সমাজ, এই স্বাধীনতা আগে পরে এত খারাপ অবস্থায়, এমনি অন্য কারণ না। এরা এগুলো হচ্ছে পাপি, এগুলো হচ্ছে বিষাক্ত পয়জন, বিশুদ্ধ সাপ একটা, সেই লোকের মধ্যে এগুলো পড়ে। আচ্ছা তুই বললি কেন ভাই, তুই তো একটা আম লোক না। আমি তুই বলছি আপনি বলছি না, খেয়াল করে দেখেন, আমি আমার বাড়ির গৃহ পরিচালিকা। আজকে আমার বাড়িতে ইয়ে এসছিলেন, কার্তিক মহারাজ সাহেব একটু আগে এসেছিলেন। তো তখন ওনাকে প্রণাম করছিল সম্মানের সাথে। আমার স্ত্রী আছে, মনে আছে, আমার যে মেড সার্ভেন্ট, অর্থাৎ গৃহ পরিচালক বলতো, সার্ভেন্ট কথাটা শুনতে আমার ভালো লাগলো, গৃহ পরিচালক। সে প্রত্যেকে প্রণাম করলে তাকে সম্মানের সাথে বসিয়ে রেখেছিল। তা বলছি উনি কে পরিচয় দিন, আমি পরিচয় দিলাম। আমি বলেছি যে ওই লোক হবে আমার মেড সার্ভেন্ট, অর্থাৎ গৃহ পরিচারিকার মর্যাদা ওটাকে এতটাই হীন মনে করি, ওকে ওকে সম্মানই মনে করি, তার চেয়ে অনেক হীন মনে করি। মানুষকে তো সম্মান দিতে হয় বলি, ও তো মানুষ, দুটো পা আছে, মানুষ। তো আমি যদি মর্যাদার জায়গা বলি, আমার গৃহ পরিচারিকার মর্যাদার জায়গা ওই পিজ্জাদা ওদের চেয়ে বেশি। হুম। আর কি বলা হচ্ছে, হুম। এবার সেই লোক পাল্টি খেয়েছে। সেই লোক পাল্টি খেয়ে দিদি বলেছে তোকে জেনারেল সেক্রেটারি করলে তোকে গাড়ি দেবো, অমুক দেবো তমুক দেবো, তুই চলে আয়, চলে আয়। কি জন্য?
নাকি মুসলমানদের কল্যাণ করা যায়? তো মুসলমানদের কল্যাণ কি পার্টি করলে করা যায়? একটা পার্টির জেনারেল সেক্রেটারি করা হয়েছে পার্টির উন্নতির জন্য, কোনো জনগণের উন্নতির ব্যাপার নেই। জনগণের তো রাজনীতি, তাহলে তাকে জনপ্রতিনিধি হতে হবে। ওটা জনপ্রতিনিধির ফল নয়, এটা বোঝে না যে একজন জনপ্রতিনিধি বা বিভিন্ন সামাজিক সংগঠন বা অন্যান্য সংগঠনের প্রতিনিধি ঠিক আছে, কোন পলিটিক্যাল দলের প্রতিনিধি পলিটিক্সের উন্নতি করতে পারে, তার দলের কল্যাণ সাধন করতে পারে। জেনারেল সেক্রেটারি একমাত্র কাজ ওই তৃণমূল পার্টির কল্যাণ সাধন করা, যাতে আরো অনুব্রত বেরোয়, যাতে আরো পার্থ বেরোয়, যাতে আরো ওই পরেশ অধিকারী বেরোয়, যাতে আরো অনেক বিখ্যাত বিখ্যাত লোক বেরোয়। এই কাজটা করার দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের জন্য খাটবে দিন রাত। সেটা কাসেম সিদ্দিকী খাটবে, বিরাট খাটবে। আরো আরো আমার পার্থ চট্টোপাধ্যায় চাই, এবং পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীও ঠিক করে দেবে, অর্পিতা চাই। তবে পার্টির কাজ, এটাকে পার্টির কাজ বলে। ক্লিয়ার? এরপরে কে মাছ চুরি করবে, কে চাল চুরি করবে, কে আবাস চুরি করবে, কে ওই কয়লা চুরি করবে, কে 100 দিনের কাজ চুরি করবে, কে রেশন চুরি করবে, তার ভাগও পাবে। এইটাও ঠিক করে দাও, এটা পার্টির কাজ। তবে পার্টি টিকবে। চুরি ছাড়া পার্টি টিকতে পারে না। কি বললাম, আবার রিপিট করি, চুরি করা আর চুরি করতে দেওয়া, ভাগ দেওয়া ভাগ নেওয়া, এছাড়া এখন রাজনীতি যা, তাতে পার্টি চলতে পারে না। যেমন আমি যদি একটা রাজনীতি দল তৈরি করি, কিচ্ছু করতে পারবো না। যত ধরুন স্বামী বিবেকানন্দ হতে চায়, সেটা রাজনীতি দল তৈরি করতে পারবে চাইবে, সে দীক্ষা ফেরে বুঝে। এই আইপি নজরুল ইসলাম দমকল থেকে ভোটে দাঁড়িয়েছিল, আমাকে বলছে জিতে দেখিয়ে দেবো, মানে হেরে ভূত হবে। জামানত বাজেয়াপ্ত করেছে। ওনাকে বললাম ভাই আপনি জামানত বাজেয়াপ্ত, আপনি সত্যতার কথা বলেন, কত কি বলেন, জামানত বাজেয়াপ্ত করলেন কেন? বল দাদা ভাই ভোট দিয়ে বলেছিল, কেউ দেয়নি। আমি দেবে কেন? অস্ত্র চাই, অর্থ চাই, ক্ষমতা চাই। তাহলে রাজনীতি করতে গেলে চাই বাহুবল আর অর্থবল। একদম বাহুবল এখান থেকে অর্থবল ছাড়া রাজনীতি নর্মালি আর অর্থ, রাজনীতি করা আপনি যায় যেটা না। বলছেন। হ্যাঁ, এখন আমার আমার হ্যাঁ, প্রশ্ন যে তহা সিদ্দিকী হঠাৎ করে এই কথা বলছেন যে 2026-এ সংখ্যালঘুরা ভয়াবহ খেলা খেলবে। তো আপনার মতে কি বলে সেই ভয়াবহ খেলাটা কি? কিচ্ছু খেলবে না, ওর কথাকে ঘুরে দেয়। আমি আমি আবার গৃহ পরিচালককে ফোন দেবো আর্গুমেন্টটা, ও বললে শুনবো। ওটা কোনো লেভেলে পড়ে? ওকে আগে ধর্ম গুরু উচ্চারণ করতে বলুন, গরু বলে। ওই আর অর মুখে, আমাকে না মুখে এই উচ্চারণ ঠিক করতে বলুন। একটা উচ্চারণ শিখতে বলুন না, তারপর তোমার কষ্ট পাবে। আচ্ছা আপনি কার কথা, আপনি আমাকে কিন্তু কমেন্ট করতে বলছেন কার সাথে? রাস্তার উন্মাদ পাগলা করতে না, পাগলা মলমূত্র রেখে বসে আছে, শুয়ে আছে। সে তার বক্তব্য নিয়ে আপনি আমাকে বুম দিলে বলুন তো, উনি এই বলেছেন, তার উত্তর কি হয়? এইরকম। উনি ওনার জামা কাপড়ের বছর একটু ময়লা আছে, ময়লা থাকতে হবে, এটার নাম হচ্ছে সুন্দর ময়লা। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা হচ্ছে সুন্দর। যেখানে যেখানে মুসলমান পাড়া পড়লি সেখানে নোংরা করতে হবে, নাক ঠিক থাকে। আমি এতে গেছি পর্তুগালে, পর্তুগালে সেখানেও মুসলিম পাড়াগুলোতে নাক টিপতে হচ্ছে। লন্ডনে গেলেও ওখানে নোয়াখালী নিয়ে আছে নাক টিপতে হবে কত। আমেরিকা তো নাক টিপতে হবে বন্ধ। এমন কেন? এইটা হচ্ছে কমেন্ট। এই জন্য মার খায়। কিন্তু ইরান এরা বোঝে, চালাক চতুর ইরান। ইরান তাই ইসরায়েলের সাথে যুদ্ধতে পারছে, খেয়াল করে দেখেছেন যুদ্ধে। আমি পরিষ্কার করে বলছি, ওরা একটু গায়ে লাগছে, দিদি প্রতি একটু গোছাবে। হ্যাঁ, আমি কত সুন্দর করে মনে খাচ্ছিলাম। এবার ইফতার পার্টিতে কাসেমকে দিয়ে সঞ্চালনা করালি। আবার তুই, আমি তোর আগে যাইনি, আমি তোর আগে যাইনি, আমি তো সবে সবার তুলে নিই। ও কেন এলো? ও কেন এলো? তাহলে কাসেমকে জিতিয়ে দেবো। এবারে এবার তাহলে একে জেতাবো। ওই যাকে জেলে ঢোকায় বলেছিল, ওর নাম কি নওশাদ সিদ্দিকী। ও নওশাদ সিদ্দিকী আমাকে বলেছিল আল্লাহ তোকে এত বেইজ্জত করবে, এত অত্যাচার করবে, যে ফুরফুরা শরীফের কেউ আর রাজনীতি আসার নাম খেলে। এটা কাসেম সিদ্দিকী, এটা নওশাদ সিদ্দিকী সম্পর্কে তহা সিদ্দিকী বলেছিল। আর পুলিশকে গোপন ভিডিও আমার কাছে এসেছিল, এই নওশাদই পাঠিয়েছিল। তাতে নওশাদকেও শায়েস্তা করতে হবে, এটা পুলিশকে নির্দেশ দিচ্ছে তহা সিদ্দিকী। হলো, এটা ভয়ঙ্কর জিনিস ব্যাপার। ওখানে রেট হবে কোন ফুরফুরা শরীফের কোন পিজ্জাদার কত টাকা হয়েছে, ইডি হয়েছে। ইডি পরিষ্কার কথা বলে, কোথেকে টাকা দেবে, কার টাকা? গরিব অসহায় দুর্বল অন্তর্জাল প্রান্তিক মুসলমানদের টাকা। ওই টাকাগুলো তারা না খেতে, না খেয়ে আত্মাটা খেয়ে চিকিৎসা না করে তারা ডাক্তার কাছে যায়, তারা পানি পড়া নিয়েছে। এটা ভালো? আপনি উত্তর দিন। ধরুন একটা গরিব লোকের বাচ্চার অসুখ করে, সে অসুখ করাতে সে ডাক্তারের কাছে গেল না, ওই পয়সা ফুরফুরা থেকে তহা সিদ্দিকী থেকে পানি পড়া নিয়ে তাকে পয়সাটা দিয়ে বাচ্চাটি আস্তে আস্তে তিলে তিলে মারা গেল। ভালো খবর, এরকম কত লোক মারা গেছে না?
কত লোক অসুস্থ হয়েছে নাকি ব্যাপারটা বুঝুন, একজন দুজনের গল্প নয় কিন্তু এটা। দেখা যাবে শত শত লোক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। চলে জল পড়াতে হয়, আপনি উত্তর দেবেন। জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজে অসুখ সারে, উত্তর দিন। সেই লোকের কথা আমাকে বলতে হবে? আমি পরিষ্কার বলছি, কাসেম যেটা করেছে তার কাজই করেছে। আমাকে ফুরফুরা শরীফে এই লোকগুলোকে আমি বলছি এরা কেন আসবে, এদের কথা লোক কেন শুনবে? এরা যদি ধর্মের দু চারটে ভালো কথা বলে বলুক না, শুনবো আপনার। অন্য কথাটা বলবে কেন? ওরা কে কথা বলা, ওরা কি এন্টাইটেল? ওদের কথা আলোচনা হবে কেন? এইটাই তো সবচেয়ে বড় দোষ। ওরা মুখ হবে কেন? ওরা কেন, ওরা কি সমাজে কাজ করেছে? আমি কাজী মাসুম আক্তার জাতীয় সঙ্গীত গাওয়া থেকে রক্তাক্ত হয়েছিল, ফুরফুরা শরীফে একটা আন্দোলন হয়েছে, বলুন হচ্ছে কি? তাহলে কি ওরা দেশদ্রোহী? কাসেম কি দেশদ্রোহী? আগে ক্লিয়ার করুন। কাসেম তো বেঁচে ছিল, তখন তো মরেছিল না। 2015 সালে, 16 সালে, 17 সালে প্রতিদিন তো টিভিতে আলোচনা হয় আমার প্রসঙ্গ ঘটে। ওরা চুপ করে, ওরা ওরা আরিস খানের কাছে গেছে। আরিস খানের কাছে ও গেলে কি না গেলে, আরিস খানের ব্যাপারটা দেখতে হতো সিপিএম পার্টি। আরিস খানের ব্যাপারটা সিপিএম পার্টি দেখতো, সিপিএম এর লোক। তার আগে আইএসএফ এর লোক ছিল ছেলেটি। তো তাতে ওই কাশেম সিদ্দিক গেল কি না গেল তাতে দুনিয়ার বয়ে। তো মাসুম আক্তারের ক্ষেত্রে আছে না কারণটা কি? হ্যাঁ, আমি কি খুব অযোগ্য মনে হচ্ছে নাকি? আমাদের সমাজে কাশেমরা যোগ্য? মাননীয়া, আর কত ওই দুধেল গাই নিয়ে খেলবেন মাননীয়া? আপনার খেলা চলছে না? কি দারুণ নিঠুর খেলা! ও কি জ্বালা! আমরা না, আমরা ব্রাত্য বসু, ওই সরি ব্রাত্য, ওরা হচ্ছে শিক্ষামন্ত্রী বলে দিচ্ছে, শিক্ষামন্ত্রী। উনি অবশ্য মন্ত্রী সহ ব্যর্থ, পার্থ কিনা জানি না। আমরা একদম। সত্যি খুব দুঃখের। এখন দেখার যে আমি আগামী। কাসেমকে বলছি, হায় রে কাসেম, জনগণের কাছে কবে ক্ষমা চাইবে? মুসলমান জনগণের কাছে যে বলেছিলেন, পশ্চিমবঙ্গের লোকের কাছে, আর টিভি চ্যানেল তো বলি বারবার চপাক চপাক করে দেখেন, চপাক করে কাসেমের বক্তব্য দেখেন, আর ভয় পাবে না। পশ্চিমবঙ্গে এবার কি হবে? আর ভয় পাবে না, মানে আর কারো ক্ষতি হবে না। কাসেম চলে গেছে তৃণমূলে, তৃণমূল পবিত্র ধৌত হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে। এর পরের দিন থেকে যে তৃণমূলের পাপ হবে, সেই পাপ আর মমতা ব্যানার্জির নয়। মুসলমানদের প্রতি কোনো পাপ হলে সেই সব পাপের দায়িত্ব ওই কাসেম সিদ্দিকী। সেই দায়িত্ব ভালো যদি কাসেম সিদ্দিকী না করে, মুসলিম জনগণ দৌড়াচ্ছে, আর কাসেম ওই পাঞ্জাবি তুলে মাঠের উপর দিয়ে দৌড়াচ্ছে মার খাবার ভয়। যেমন যেমন এই মানস ভুইয়া রয়েছিল, মানস ভুইয়া মনে আছে? মঙ্গলকোট মনে আছে? সেই ধুতি তুলে দৌড়ুনো। মনে হয় মুসলমান ওই ইমাম মাওলানা আর পীরদের এমন করে দৌড় কাটানো উচিত জনগণের। জনগণ যবে তাদের, যেদিন তাদের চোখ খুলবে, সেদিন এই সমাজ দ্রুত পরিচালিত হবে। এটা সমাজের দায়, সমাজের কাজ। মাসুম আক্তার শুধু চোখটা ফুটিয়ে দিতে পারে মাত্র। মাসুম আক্তার ওই নোংরা আবর্জনার পিছনে দৌড়তে পারে, দৌড়ানোর জন্য জনগণ আছে। ধন্যবাদ। একদম। আমরা সেদিকে নজর রাখবো যে সত্যি সত্যি তোহা সিদ্দিকী যা বললেন যে কাসেম সিদ্দিকী দলে যাওয়ায় আইএসএফ এর লাভ হলো এবং ভাঙড়ে আইএসএফ জিতবে। এবং আরেকটি যেটা যে তৃণমূলের আখেরে ক্ষতি হলো, সংখ্যালঘুরা ভয়াবহ খেলা খেলবে 2026 সালে। আমরা দেখবো যে সংখ্যালঘুরা সত্যি সত্যি কি ভয়াবহ খেলা খেলে তোহা সিদ্দিকীর কথা শুনে বা কাসেম সিদ্দিকীর কথা শুনে। আমরা নজর সেদিকে রাখবো, যেটা মাসুমদা বললেন, জনগণই হচ্ছে সব। জনগণের ভালো যিনি করবেন তারাই টিকবেন। আর না হলে ওই যেটা বললেন যে আল আল ধরে, মাঠের আল ধরে দৌড়তে হবে, পিছনে থাকবে জনগণ। ধন্যবাদ মাসুমদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন। নমস্কার।